যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং কাতারের মধ্যস্থতায় মঙ্গলবার সকাল থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে এই বিরতিকে অনেকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখলেও এটি রাজনৈতিক ও সামরিক ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। ব্রিটেনের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অ্যান্থনি গ্লেজ দ্য মিররকে বলেন, এই মুহূর্তে স্পষ্টভাবে বলা যায় ইরান বিজয়ী, ট্রাম্প নয়, নেতানিয়াহু তো অবশ্যই নয়। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের খামেনি সরকারের পতন চেয়েছেন, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি, বরং তিনিই এখন সবচেয়ে পরাজিত ব্যক্তি। গ্লেইসের মতে যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং সরকারের পতন ঘটানো, কিন্তু কোনো লক্ষ্যই অর্জন হয়নি। যুক্তরাষ্ট্র ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও ইরান আগেই সুরক্ষিতভাবে ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেয়, ফলে অবকাঠামোগত ক্ষতি হলেও কার্যকর ধ্বংস হয়নি। ইসরায়েল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের হত্যা করে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও গণ অভ্যুত্থান সৃষ্টির চেষ্টা করে, কিন্তু এই কৌশল উল্টো ইরানিদের ঐক্যবদ্ধ করে তোলে। এমনকি যারা বিপ্লবী গার্ডকে সমর্থন করতেন না, তারাও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ হন। ইসরায়েল এভিন কারাগারে, রাষ্ট্রীয় টিভিতে এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায়। উদ্দেশ্য ছিল সরকার বিরোধী উত্তেজনা উস্কে দেওয়া, কিন্তু এসব হামলা জনগণের মাঝে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরও ক্ষুব্ধ হয়। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল খুব একটা সমর্থনও পায়নি। জার্মানি বাদে বিশ্বের অনেক দেশ পারমাণবিক স্থাপনায় হামলাকে সমর্থন করেনি। ইউরেনিয়াম মজুদের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশ্ববাসীও অনাগ্রহ প্রকাশ করেছে। এমনকি অনেক মধ্যপ্রাচ্য রাষ্ট্র এখন ইরানের সঙ্গে বৈধভাবে বাণিজ্য করার আগ্রহ দেখাচ্ছে, যা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে পরাজয়। সামরিক দিক থেকেও ইসরায়েল একসময় ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করলেও ইরানের পাল্টা মিসাইল হামলায় ইসরায়েলি শহরগুলোতে বড় ক্ষয়ক্ষতি হয়। প্রতিরক্ষা ব্যবস্থাও দ্রুত দুর্বল হতে শুরু করে। মিসাইল প্রতিরোধ ক্ষমতা প্রায় শেষ পর্যায়ে পৌঁছায়, যা দীর্ঘমেয়াদে বড় বিপর্যয় ডেকে আনতে পারত। অর্থনৈতিকভাবে যুদ্ধ ইসরায়েলের জন্য ভয়াবহ ধাক্কা বয়ে আনে। দেশের অর্থনীতি স্থবির হতে শুরু করে। যেখানে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও সংগঠিত থেকে টিকে থাকে, ইরানি মিসাইল সফলভাবে আঘাত হানায় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সামরিক সক্ষমতার ইমেজও বাড়ে। আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল, ইরান আগে থেকে যুক্তরাষ্ট্রকে অবহিত করে কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এতে বোঝা যায় তারা এই সংকটকে আন্তর্জাতিক রূপ দিতে না দেওয়ার কৌশলগত চেষ্টা চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আবার হামলার প্রস্তুতি নিচ্ছিল। এমনকি এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে এফ বোমা ছোড়েন, যার ফলে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে সরে আসে। এই পুরো প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যুদ্ধের সামরিক ও কূটনৈতিক দুই ময়দানে ইসরায়েল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, আর ইরান আঘাত সহ্য করেও কৌশলগতভাবে নিজেদের অবস্থান মজবুত করেছে, যা ভবিষ্যতের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা। মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে সাইডলাইনে চলে গিয়েছিল ফিলিস্তিনের গাজায় চালানো অমানবিক আগ্রাসন, যেখানে নেতানিয়াহুর অলীক স্বপ্ন হচ্ছে মুক্তিকামী হামাসকে নির্মূল করা। কিন্তু এত সাধারণ মানুষকে হত্যা, সামরিক হামলায়ও এখনো হামাসি চালকের আসনে বলা যায়। আহত বাঘের হিংস্র থাবায় কুপকাত নেতানিয়াহুর দখলদার সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে হামাস সদস্যরা। এবার গাজার খান ইউনিস এলাকায় অতর্কিত বিস্ফোরণে ইসরায়েলের কমপক্ষে 7 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। পরদিন বুধবার ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF এই ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং 6 জন নিহত সেনার পরিচয় প্রকাশ করে। তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য এবং 605তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। নিহত সেনারা হলেন লেফটেন্যান্ট মাতান শাহ ইয়াসিন ভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শরীপো, সার্জেন্ট শাহার মানোয়াফ ও সার্জেন্ট মায়ান বারু পার্লস্টেইন। এদের বহনকারী পুমা নামের একটি সাজোয়া পার্সোনাল ক্যারিয়ারে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণের জন্য দায়ী। বিস্ফোরণের ফলে APCতে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পর সঙ্গে থাকা অগ্নি নির্বাপক দল এবং সেনারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একটি বুলডোজারের সাহায্যে যানটিকে বালু দিয়ে ঢেকে আগুন নেভানো
হয়। পরে ধ্বংসপ্রাপ্ত যানটিকে গাজা থেকে ইসরায়েলের ভেতরে টেনে আনা হয়। এর আগে ওই দিন বিকেল 4:30টার দিকে খান ইউনিসেই আইডিএফের 51তম ব্যাটালিয়নের কমব্যাট ইউনিটের ওপর হামাস ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবারুদ ব্যবহার করে আরেকটি হামলা চালায়। এতে 2 ইসরায়েলি সেনা আহত হন। তাদের মধ্যে একজন গুরুতর, অন্যজনের আঘাত তুলনামূলক হালকা। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার জন্য দায়ীদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে এবং সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইসরায়েলি বাহিনী প্রয়োজন হলে গাজায় তাদের সামরিক অভিযান আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছে। একদিকে যুদ্ধক্ষেত্রে সেনা প্রাণ হারাচ্ছে, অন্যদিকে যুদ্ধের লক্ষ্য অর্জিত না হয় আন্তর্জাতিক মহলেও সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা, লেবানন ও ইরানের মতো একাধিক ফ্রন্টে সংঘাতে জড়িয়েও কাঙ্ক্ষিত রাজনৈতিক লাভ অর্জন করতে না পারা তাদের ক্রমশ কোণঠাসা করে তুলছে। সামরিক ক্ষয়ক্ষতি এবং জনমতকে সামনে রেখে অনেকেই নেতানিয়াহুকে এখন সবচেয়ে পরাজিত রাজনীতিক হিসেবে অভিহিত করছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার সকালে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের উরমিয়া শহরের একটি কারাগারে এই শাস্তি কার্যকর করা হয়। খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান অনলাইন জানায়, অভিযুক্তরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর হিসেবে কাজ করেছিলেন এবং মদ্যপানযোগ্য পণ্যের চালানের আড়ালে দেশটিতে হত্যাকাণ্ডের সরঞ্জাম পাচারের চেষ্টা চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে ছিল ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যা দেশটির আইনের সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। যদিও এই 3 ব্যক্তির গ্রেপ্তারের নির্দিষ্ট সময় বা বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু তাদের মৃত্যুদণ্ড বাস্তবায়ন নিয়ে ইরানের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। এর আগেও চলতি মাসের শুরুর দিকে ইরান অন্তত 3 জন গুপ্তচরকে একই অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে ও পরবর্তীতে ইরানি গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী দেশ জুড়ে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় 700 জনের বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের অনেকেই ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি করার অভিযোগে আটক হন। এর মধ্যে এখন পর্যন্ত কমপক্ষে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থা ফার্স ও নূর নিউজ। এদিকে মানবাধিকার সংগঠনগুলো ইরানের এ ধরনের গণগ্রেপ্তারের সমালোচনা করেছে। তারা বলছে, এসব মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং অনেক সময় গোপন বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি বাডি কার্টার আনুষ্ঠানিকভাবে নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম প্রস্তাব করে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বাডি কার্টার লিখেছেন, ট্রাম্পের কৌশলগত নেতৃত্ব ও কূটনৈতিক উদ্যোগের ফলে এমন এক সময় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে যখন অনেকে এটিকে প্রায় অসম্ভব বলে মনে করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে ট্রাম্প এই 2 চরম প্রতিপক্ষকে শান্তি আলোচনায় বসাতে সক্ষম হয়েছেন, যা আন্তর্জাতিক কূটনীতির এক ব্যতিক্রমী উদাহরণ। তিনি আরও উল্লেখ করেন, যেভাবে ট্রাম্প যুদ্ধ থামিয়ে শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছাতে সহায়তা করেছেন তা তাকে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত প্রার্থী করে তোলে। তার এই উদ্যোগ শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে শান্তি ও আন্তর্জাতিক সহমর্মিতা এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ৭৯ বছর বয়সী ট্রাম্প সোমবার মধ্যরাতে ঘোষণা দেন যে ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। পরদিন মঙ্গলবার সকাল থেকে চুক্তিটি কার্যকর হয় এবং এখনো পর্যন্ত তা বলবৎ রয়েছে। এই চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে এবং কাতার এক গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে অনেকে ইরান ইসরায়েল সংঘাতকে দক্ষিণ এশিয়ায় অতীতের ভারত পাকিস্তান যুদ্ধের সঙ্গে তুলনা করছেন।
ভারত পাকিস্তানের মধ্যে বারবার সীমান্ত সংঘাত হলেও দুই দেশের পারমাণবিক ক্ষমতা ও আন্তর্জাতিক চাপে যুদ্ধ সাময়িকভাবে এড়ানো গেছে, কিন্তু ইরান ইসরায়েল সংঘাত ছিল আরও জটিল ও বিস্ফোরণময়। এতে যুক্ত ছিল পারমাণবিক স্থাপনায় হামলা, আঞ্চলিক মিত্রদের অংশগ্রহণ এবং সরাসরি যুক্তরাষ্ট্রের জড়িত থাকা। সেই তুলনায় এই যুদ্ধবিরতি অর্জন অনেক বেশি জটিল এবং কৌশলগত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয় এবং মধ্যপ্রাচ্যে একটি নতুন ভারসাম্য তৈরি হয়, তাহলে ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ শান্তি প্রচেষ্টাগুলোর একটি হয়ে উঠতে পারে, যেমনটি হয়েছিল 1978 সালে ইসরায়েল ইজিপ্ট ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি কিংবা 1998 সালে ভারত পাকিস্তান লাহোর ঘোষণার মতো। ট্রাম্প এর আগেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টার জন্য। তবে এবার ইরান ইসরায়েল যুদ্ধের মতো এক কঠিন সংঘাতে মধ্যস্থতা করে তিনি আবারও নিজেকে আন্তর্জাতিক শান্তি আলোচনার কেন্দ্রে প্রতিষ্ঠিত করলেন।